অকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই অরু কোনো কিছু না ভেবে আবারও পিছনে ঘুরল কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পুরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল অরু। তাড়াহুড়ো করে মাথা তুলতেই দেখতে পেল এটা কৃতিক। পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভার সাইজ ডেনিম। সামনের চুলগুলোকে সামলাতে মাথায় আটকানো কালো টুপি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি। অরু ধরতে পারল না কৃতিকের এই হাসির আসল কারণ। অগত্যা চোখ বড় বড় করে বিস্ময়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতো। কৃতিক ও রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে অরুর চোখে চোখ রেখে শান্তস্বরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেব। কৃতিকের কথাতে অরুর চোয়াল ঝুলে পড়ার উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনা আপনি ওর দুহাত চলে গেল নিজের মুখের ওপর। অরু একবার ওদের সবার দিকে তাকাচ্ছে, তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়েই অস্ফুটে বলে ওঠে, তার মানে এটা প্রি প্ল্যান? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, হুম, মন খারাপ করতে হবে না, সব কিনে দেব, এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তেই অরু সম্বিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইল। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওরা কোনো মতে হোমস্টেতে এসে উঠেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপাট সবই বন্ধ ছিল, যার ফলস্বরূপ জামা কাপড় আর কেনা হয়নি অরুর। রাতে টপস খুলে গায়ে কৃতিকের হুডি চড়িয়ে ঘুমিয়েছে, আর এখনো সেভাবেই। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবে ও? তাছাড়া কৃতিকও তো কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক, টুথব্রাশ টুথপেস্টটা পর্যন্ত নেই ওদের কাছে। বিষয়টা বোধগম্য হতেই বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করল অরু। কৃতিক এখনো কমফোর্টার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও অরু কৃতিকের একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। সেখানে কাল রাতে ওরা দুজন সত্যিকারের আর 5টা স্বামী স্ত্রীর মতোই একসাথে এক ঘরে এক বিছানাতে ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্তে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উগড়ে আসে বারবার। হুটহাট মনে হতে থাকে, উনি সত্যি আমার পাশে, সত্যি। অবিশ্বাস্য। অরু যে কয়েকদিনই কৃতিকের সাথে ঘুমিয়েছে, ও খেয়াল করেছে কৃতিক সবসময় উপুড় হয়ে ঘুমায়। ওর চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ কখনোই কমফোর্টারের আড়ালে ঢাকা পড়ে না। বিষয়টা বরাবরই অরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও ম্যানলি আচরণ করে। অরু ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সবসময় ডার্ক চকলেট হতে হবে? একটু আধটু মিল্ক চকলেট হলে ক্ষতি কি? অরুর মন গহীনের অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমে বিভোর হয়ে থাকা কৃতিক। অরু মনের ভাবনা মনে পুষে রেখেই এগিয়ে গিয়ে কাঠের তৈরি তক্তকে মেঝেতে হাঁটু মুড়ে কৃতিকের শিউরে বসে পড়ে। এরপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই এলোমেলো চুলগুলোতে নিচের নরম তুলতুলে আঙুল চালাতে চালাতে আনমনে বলে ওঠে, আমার কেন যেন বিশ্বাসই হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যি সেই জায়ান কৃত্তিক যার বিছানায় ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান কৃত্তিক যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনও সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলেই মনে হয় সবটা স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই মাত্রা অতিরিক্ত আসক্তি, সব কিছু আমার মতির ভ্রম মনে হচ্ছে মাঝে মাঝে, যেন এক্ষুনি ভ্রম কেটে যাবে আমার। আর আপনিও আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ায়। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখা আর আমি পাবো না সেই আগের মতো। এর ওর মুখে শুধু নামটাই শুনবো আপনার, কৃত্তিক কুঞ্জের ছোট্ট সাহেব জায়ান কৃত্তিক চৌধুরী। কিন্তু এবার তো আমি আর সহ্য করতে পারবো না সেই দহন। বলুন, সত্যি বলছি, তেমনটা হলে আমি মরেই যাব। কারণ কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃত্তিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন প্রাণ আত্মা সব কিছু দখলদারিরও যে একমাত্র তার। জায়ান কৃত্তিক,
আপনি হরণ করেছেন আমার হৃদয়। ভালোবাসার সংখ্যা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন প্রকাণ্ড জলাশয়ের। আর এখন আমার মনে ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে না পাবো সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ার রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে? হুম, মনে পড়বে তো আমার কথা? হুট করেই স্বপ্নের মতো করে পাওয়া মাত্রাতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে একরাশ কাতরতা ঘিরে ধরেছে অরুর হৃদয়। এতটা সুখ ওর কপালে সইবে কিনা তা নিয়েও সন্দিহান মেয়েটা। ওর কাছে জায়ান কৃতিক মানে অমূল্য সম্পদ, যা ও না চাইতেও নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়ার ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সেই ভয়েই জর্জরিত হয়ে টুপটাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে অরু। ক্রন্দনরত অরুর ফোপানোর আওয়াজে ঘুমের মাঝে একটু নড়ে চড়ে উঠল কৃতিক। ঘুম ঘুম গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল অরুকে। বেবি, কোথায় তুই? কৃতিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে অরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, এই যে, উঠুন এবার, শপিংয়ে যেতে হবে তো। আমাদের পড়ার কিচ্ছু নেই তো এখানে বাথরুম ছাড়া। অরুর কথার পাশে কৃতিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল। কেন নেই কেন? কালকে তো কিছু করিনি। অরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত স্বরে বলল, কাল যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন তা ভুলে গিয়েছেন? অরুর কথায় এতক্ষণে টনক নড়ল কৃতিকের। তবে ওর মধ্যে শপিংয়ে যাওয়ার কোনো রকম হেলদোল দেখা গেল না। ও শরীরের কমফোর্টারটা আরেকটু ভালোভাবে গিয়ে চড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে বলল, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়েছে। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসাপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দিবেন? কৃতিক জুৎসই আরাম করে শুয়ে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম, এলিসা সেভাবেই রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো, ঘুমোতে দে, অত রাইড করতে পারবো না। আপনি এখনো রাইডিংয়ে যাবেন, তাও এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে? হুম। অরুর কথার প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃতিক। অরু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ। বেলা বেজেছে 10টা কি 11টা। কৃতিক এখনো ঘুমে তলিয়ে আছে। কি জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃতিকের এই আরামের ঘুম বোধহয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সেই সকাল থেকে মুঠোফোনের ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়েই যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। ভাইব্রেটের কাঁপা আওয়াজে এক পর্যায়ে ঘুম ছুটে গেলে নড়ে চড়ে উঠে ফোন রিসিভ করলো কৃতিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি বোধহয় ঘুমিয়ে। বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, বাট স্যার, ইটস আর্জেন্ট। হ্যাঁ বলুন। কৃতিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলল, স্যার, সকাল সকাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃতিক মুখ থেকে একটু বিরক্তিকর আওয়াজ বের করে বলল। সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিল কৃতিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফেকশন জানতে চাইবে, কিন্তু তেমন কিছু না হওয়াতে তিনি ভড়কে গিয়ে বললেন, না মানে স্যার, হুট করে সকাল সকাল এতগুলো টাকা। ম্যানেজারের কথা শেষ হওয়ার আগেই কৃতিক মাঝপথে বলে ওঠে। ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজার সাহেব তৎক্ষণাৎ নিজের বোকামিতে খামি খেয়ে দুর্বল গলায় বলল, ওহ ওকে স্যার, দেন ইট ওয়াজ মাই মিস্টেক, আই এম রিয়েলি সরি। তারপর ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিক পিক আওয়াজ। ম্যানেজার সাহেব কল কেটে দিলে হাতের ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক আবারও চোখ বুজে মৃদু হেসে অস্ফুটে বলল, বউটা বড় হচ্ছে, স্বামীটাকে কিভাবে ওড়াতে হয় তার যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃতিকের কটেজের পাশেই যে কটেজটা অবস্থিত তার ব্যালকনিতে আপাতত বসে আছে নীলিমা। কোনো রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, মেঝেতে বসে আছে মেয়েটা। পরনে এখনো সেই দুদিনের আগের বাসি বেনারসি। ডাগর ডাগর চোখ দুটো ক্লান্তিতে কোটরে ঢুকে গিয়েছে। মুখশ্রী মলিন, সেই মলিন মুখেই নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে নীলিমা। বক্ষপিঞ্জর থেকে ক্রমাগত উগড়ে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল,
ঠিক সে সময় রুমে প্রবেশ করে সায়র। সায়রের চোখমুখও ভীষণ গম্ভীর, সব সময়ের চঞ্চল হাসি খুশি ঠান্ডা মস্তিষ্কের সায়র সত্তাটা হুট করেই কাল থেকে কেমন উধাও। সায়রের হাতে কিছু শপিং ব্যাগ ছিল, ও সেগুলোকে নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল। চেঞ্জ করে নাও। নীলিমা ঝগড়া করার অবস্থায় নেই, তাছাড়া সায়রের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে দুদিন ধরে এক কাপড়ে থাকার দরুন শরীরটাও কেমন কুটকুট করছে, তাই উপায়ন্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল অরু বেশ কিছু জামা কাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু অরুর তুলনায় নীলিমা একটু গুলুমুলু আর লম্বা হওয়ায় সেগুলো নীলিমার হয়নি, কারণ অরু বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে। আর না তখন জামার কাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল। অগত্যা এক কাপড়েই এক দেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলে সায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দার রেলিংয়ে দুহাত ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাতেই বুক চিরে এক ফালি তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। এটা মূলত সায়রের হোমস্টে, শুধু একটা নয়, দার্জিলিং, সিটং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে সায়রের। সবগুলোই সায়রের বাঙালি ম্যানেজার দায়িত্ব নিয়ে দেখাশোনা করেন। সায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধুমহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। সায়রের বাবা মা নেই, বাড়িতে কাকা জ্যাঠা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও সায়রের একেবারে যোগাযোগ নেই বললেই চলে। এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতো বন্ধুমহল ছাড়া সায়রের আপন বলে কেউ নেই। তাই তো নিজের শহরে ফিরে নতুন বউ আর বন্ধুদের নিয়ে নিজের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে সায়র। এখন শুধু অপেক্ষার পালা, সায়রের নব্য বিবাহিতা রাগিনী সবকিছুর জন্য সায়রকে আদৌ ক্ষমা করে মেনে নেবে, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে সায়রকে একা করে দিয়ে চলে যাবে। সায়রের ভাবনার ছেদ ঘটে কাঠের দরজা খোলার খুটখাট আওয়াজে। সম্বিত ফিরে এলে সায়র পিছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। সায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলস্বরূপ বন্ধু মহলের অগাধ বিশ্বাস একবার সায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবেই হবে। সেক্ষেত্রে বলা যায় সায়রের চোখ নীলিমাতে আটকে গিয়েছিল, তাই নীলিমাও যথেষ্ট সুন্দরী রমণী। আর এই মুহূর্তে সায়রের কিনে দেওয়া জামা পরে ওকে আরো বেশি আকর্ষণীয় আর লাবণ্যময়ী লাগছে সায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য বোধহয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতা তরুণীর কাছে। কি সুন্দর মেয়েটা! ফ্লোরাল চুড়িদারে চাপা গায়ের রংটাও কেমন জলজল করছে। আজকে বোধহয় নতুন করে আবারও সায়র মুগ্ধ হলো তার রাগিনীর রূপে। তবে মুখে টু শব্দ করল না, নীলিমার দিকে এগিয়ে গেলও না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। সায়র কোনো কথা বলছে না দেখে নীলিমায় ধীর পায়ে এগিয়ে এলো। সায়রের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার? এতদিন তো কথা বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করতো, ভুলভাল জোক শোনাতো, অথচ আজ এমন একটা পরিস্থিতি চুপ করে আছে কেন? এমন একটা ভাব যেন উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছি। আশ্চর্য! নীলিমার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সায়র নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের নিচু মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল। ইনারের সাইজ ঠিক হয়নি। নীলিমা এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে সায়রের আচমকা কাশি উঠে গেল। ও কাশতে কাশতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন এক ফাঁকে কিনে দিব। আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমার সঙ্গে সঙ্গে চোখ তুলে ভ্রুকুটি করে বলল। আপনি কিনে দেবেন? সায়র কাশতে কাশতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো বলল, এইখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে? দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্রই হোমস্টে ফিরল অরু। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ সূর্যি মামার দেখা নেই আজ। শহরের দিকে যাও একটু সূর্যরশ্মি চোখে পড়েছে,
পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সেটাও মিলিয়ে গিয়েছে। চারিদিক মেঘাচ্ছন্ন, ভেজা তুলোর মতন মেঘেদের ভেলায় সবুজ চা বাগানকে গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! অরু আরও এক দফা মুগ্ধ হতে হতে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো একপাশে রেখে অরু এদিক ওদিক কৃতিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃতিককে ঠিক কী বলে সম্বোধন করবে সেটা ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিখরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো, তখন তো নাম ধরেই ডেকে ফেলে। কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা অরুর কেমন মুখে বাঁধে। কারণ সম্পর্ক যাই হোক, কৃতিক ওর চেয়ে 12 বছরের বড়। এদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে অরু চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপায়ান্তর না পেয়ে অরু ভাইয়া বলেই ডেকে উঠল কৃতিককে। কৃতিক ভাইয়া শুনছেন? কোথায় আপনি? অরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃতিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে এসে দেওয়ালে চেপে ধরল। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় বলল, কে তোর ভাইয়া? অরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃতিকের দিকে। আজ এই প্রথম কৃতিককে গ্লাস পড়তে দেখল অরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো জুতসই গ্লাসে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করলেই চোখে গ্লাস লাগায় কৃতিক, আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃতিককে এতটা কাছে দেখে শুষ্ক একটা ঢোক গিলল অরু। পরক্ষণে ভেতরের উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলো দমাতে চোখ নামিয়ে নিল, নিচে চাইল। অরু নিচে চেয়ে আছে দেখে কৃতিক ওর দিকে সামান্য গ্রীবা নামিয়ে হিস হিসিয়ে বলল, কে তোর ভাইয়া? অ্যান্সার মে। অরু জবাব দিল না, মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ডু ইউ থিঙ্ক আমি ওর ব্রাদার? কৃতিকের কথায় অরু এবার তাড়াহুড়ো না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খোলো। তৎক্ষণাৎ অরু চকিতে মাথা উঁচিয়ে কৃতিকের চোখে চোখ রাখল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। কি বলল মাত্র কৃতিক? খোলো? প্রথমবার তুমি সম্বোধনে হুট করেই কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল অরুর সর্বাঙ্গ জুড়ে। অরু কাচুমাচু করছে দেখে কৃতিক পুনরায় বলল, আমি কিছু বলেছি? আমার চশমাটা খুলে ফেলো ওরও। অরু এবার কথা শুনল কৃতিকের। নিজের কম্পিত দুহাত বাড়িয়ে খুলে ফেলল কৃতিকের গ্লাস। গ্লাস তখনও অরুর হাতেই ছিল। কৃতিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করল না। তার আগেই ধৈর্য হারা হয়ে তড়িৎ গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠাধরের ভাঁজে। অরু ঠোঁটে একের পর এক গাঢ় চুমু এঁকে দিতে দিতে কৃতিক হিস হিসিয়ে বলল, এবার বল, কে তোর ভাইয়া? ভাইয়ারে কি বন্ধুর সাথে এমন কিছু করে যা আমি করছে? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সূচক মাথা নাড়ালো। কৃতিক সেভাবেই অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনার কাপল রিংগুলো ইশারা করে বলল, দেখ তো, তোর অনামিকা আঙুলে আমার তোর রিংটা চকচক করছে। এটা কারা দেয় জানিস? অরু এবার হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো। কৃতিক এক হাতে ওর তুলতুলে কোমল বাঁকানো কোমরটা শক্ত চেপে ধরে বলল, লাভাররা। আমি তো লাভার, তাই তোকে এটা দিয়েছে। এটার মানে হচ্ছে তুই শুধু আমার প্রপার্টি, তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না। নো ওয়ান। কৃতিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে অরু চোখ বুজে জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃতিক এবার অরুর বন্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে দুহাতে ওর টপসটা ধরে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এই পর্যায়ে এসে অকস্মাৎ চোখ খুলে কৃতিকের দুহাত চেপে ধরল অরু। কৃতিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে দু পকেটে হাত গুজে একটা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে সেটা পান করে ধপ করে বসে পড়ল বেতের চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃতিকের আগাগোড়া পরখ করে মিনমিনিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের উরুর উপর বসিয়ে ওর কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় স্বরে বলল, আর কতদিন হার্টবিট? ইটস বদারিং মি, আই ক্যান্ট। কৃতিক বেশি বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম স্বরে বলল, আই এম সরি। অরুর হঠাৎ ক্ষমা প্রার্থনায় কৃতিক নিজের মাথা তুলে শুধালো, তুই কেন সরি হচ্ছিস? ওই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। অরুর কথায় কৃতিক জিভ দিয়ে অধর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের ভাঁজে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল,
ইটস ন্যাচারাল। এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গিয়েছিস। এটা আমাদের দুজনের জন্য ঠিক কত বড় ব্লেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। অরু অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় যাব? কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছেন, অথচ ঘুরে দেখবি না? নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু হকচকিয়ে বলে ওঠে। না, যাব তো। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেব। অরুর মতে পুরো দার্জিলিং শহরটাই বিস্ময়কর। এখানে আলাদা করে দেখতে যাওয়ার কিছু নেই। কটেজের বারান্দায় বসে বসেও দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করা যায় নির্বিঘ্নে। তবুও সবাই মিলেমিশে আজ বেশ কয়েকটা ট্যুরিস্ট এরিয়াতে ঘুরে বেড়িয়েছে ওরা। সারা বিকেল ঘোরাঘুরি করে এখন স্ট্রিট মার্কেটে ঢুকেছে সবাই। কৃতিক ভিড়ভাট্টার মধ্যে নেই, তাই একটা বাইক রেন্ট করে অরুকে নিয়ে সোজা বেরিয়ে পড়ছে রাইডিংয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে সরু রাস্তা ধরে খুব ধীর গতিতে রাইড করছে কৃতিক। পাছে না বড় বড় খাদ দেখে অরু আবার ভয় পেয়ে যায় সেই চিন্তায়। কয়েক ঘন্টা রাইডিং শেষে ওরা যখন আবার শহরমুখী হলো, তখনই পেট্রোল নিতে পেট্রোল পাম্পে ঢুকে পড়ে কৃতিক। ও অরুকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলল, বেবি ওয়েট আ মিনিট, ওকে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালে কৃতিক গাড়িতে পেট্রোল তুলতে এগিয়ে যায়। কৃতিক যখন নিজের কাজে গভীর মনোযোগী, তখনই পিছন থেকে একজন অত্যাধুনিক গোছের সুন্দরী মহিলা রিনরিনে আওয়াজে ডেকে উঠল ওকে। হেই জায়ান কৃতিক, ওরফে মিস্টার অভদ্র। পরিচিত অপরিচিতর মাঝে ঝুলতে থাকা এক নারী কণ্ঠস্বর শুনে আস্তে করে ঘাড় ঘোরালো কৃতিক। পিছনে তাকিয়ে চোখ মুখ স্বাভাবিক রেখে স্পষ্ট কণ্ঠে জবাব দিল। ইয়েস। কৃতিক ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আন্তরিকতার স্বরূপ শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কৃতিকও থতমত খেয়ে ওর পিঠে হালকা হাত ছোয়ালো। ওদিকে মেয়েটার কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল অরুর। অধর যুগল আলাদা হয়ে গেল আপনা আপনি। দু হাতে মুঠিবদ্ধ রেখে নিজেকে কোনো মতে সামলে অরু মনে মনে বলল, ওনাকে ছেড়ে দিন আপু, উনি আমার, শুধু আমার। মেয়েটা কৃতিককে অভিবাদন সুলভ হাঁক করে একগাল হেসে বলল। চিনতে পেরেছো হু আই অ্যাম? কৃতিক একটু চিন্তা করে বলল, শ্রাবণী, রাইট? বাংলাদেশে আমাদের সাথে নর্থ সাউথে পড়তেন, আর তোমার বোন তো সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করে। শাওনি অর সামথিং? শ্রাবণী হেসে বলল, হ্যাঁ, ও দেশে এসেছে বলেই দার্জিলিংয়ে বেড়াতে আসা। বাই দ্য ওয়ে, তোমার খবর কি? সেই যে নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশনের আগেই বেরিয়ে গেলে, তারপর তো আর খুঁজে পেলাম না। কৃতিক হাতের কাজ সারতে সারতে বলল। এই চলছে। বিয়ে করেছো? শ্রাবণীর কথায় কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশ ঘুরে আঙুল দিয়ে ইশারা করে বলে, ইয়েস, মিট মাই ওয়াইফ। আব কথা মাঝপথে আটকে গেল কৃতিকের। কারণ অরু এখানে নেই। এখানে তো দূরে থাক, পুরো পেট্রোল পাম্পের আশেপাশেও নেই। চারিদিকে চোখ বুলিয়ে কৃতিক শ্রাবণীকে তৎক্ষণাৎ বিদায় জানিয়ে বলল। আমি আসছি। শ্রাবণী উপর নিচ মাথা নাড়ালে কৃতিক দ্রুত চলে যায় সেখান থেকে। কৃতিক চলে যেতেই শ্রাবণী কাঁদো কাঁদো গলায় বিড়বিড়ালো। আমার ক্রাশেরও বিয়ে হয়ে গেল। গাড়ি থেকে নেমে পিছন দিক দিয়ে সায়নী বলে উঠল। ওটা আমারও ক্রাশ দি ভাই। তার চেয়েও বড় কথা, জেকে স্যারের ওয়াইফ আমার ভালো ফ্রেন্ড। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমরা মেয়েরা সব সময় রেড ফ্ল্যাগের প্রেমে পড়ি কেন বলো তো? সায়নী ঠোঁট উল্টে শান্ত স্বরে বলল। হু নোস? রাস্তার এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে অবশেষে অরুর দেখা পেল কৃতিক। ও দেখলো দু হাঁটুতে মুখ গুজে ফুটপাতে বসে আছে অরু। এভাবে অরুকে বসে থাকতে দেখে কৃতিক এগিয়ে এসে বলল। কি হয়েছে? এখানে বসে আছিস কেন? তুই যে এত দূর চলে এলি, একবার আমাকে বলে এসেছিস এমন একটা অচেনা জায়গা আমাকে না চেনে এত দূর চলে আসা? কৃতিকের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে অরু উঠে দাঁড়ালো। অতঃপর ওর কথার কোনরূপ জবাব না দিয়ে এক প্রকার অগ্রাহ্য করে হাঁটা ধরল অন্যদিকে। অরুর এহেন কাণ্ডে পেছন থেকে কৃতিককে ডেকে চল শক্ত করে দৃঢ় গলায় বলে। অরু, কোথায় যাচ্ছিস? অরু যেতে যেতে জবাব দিল। আপনি থাকুন আপনার বান্ধবীকে নিয়ে, আমি চললাম।
অরুর কথায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। অতঃপর অনেকটা জিদি গলায় অরুকে উদ্দেশ্য করে কৃতিক বলে উঠল, যেখানে খুশি যা, তার আগে বল তোকে ছাড়া কিভাবে বাঁচবো সেটা শিখিয়ে দিয়ে যা। এবার হাঁটার গতি পুরোপুরি থেমে গেল অরুর। আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই ওর। ও ওখানেই আটকে পড়েছে। কৃতিকের প্রাণশক্তির অদৃশ্য শেকলে বাধা পড়েছে ওর পা দুটো। অরু দাঁড়িয়ে পড়েছে দেখে কৃতিক একটু একটু করে এগিয়ে গিয়ে পিছন থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরল অরুর। এরপর ওর কানের কাছে ঠোঁট নিয়ে হাসকি স্বরে বলল, আমার ছেড়ে কোথায় যাবি তুই? আমি যেমন অতিরিক্ত ভালোবাসা দিই, তেমনি কষ্টটাও অতিরিক্ত দিই। মাইন্ডেড। আজকে প্রথমবার, তাই ওয়ার্নিং দিলাম। দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাওয়ার কথা উচ্চারণ করার স্পর্ধা দেখানোর আগেই তুই শেষ। রিপিট, মেরে ফেলবো একদম। দুদিন ধরে ভারী বর্ষণ। দার্জিলিংয়ের সবুজ স্নিগ্ধ আবহাওয়া ভারী বর্ষণে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো মহিষের পাল। কখন দিন আর কখন রাত তা ঠাহর করা দেয়। 2 দিন বৃষ্টিতে হোমস্টের কাজ কটেজ থেকে বেরোতে না পারলেও পাহাড়ের চূড়ায় মেঘেদের ভেলার সাথে খুনসুটি জমিয়ে বৃষ্টির মুখর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি অরুদের। ওরা কখনো একসাথে বসে মনোপলি খেলায় মেতেছে, আবার কখনো গিটারের টুংটাং আওয়াজের সাথে তাল মিলিয়ে নিঃসংকোচে গান ধরেছে একই সুরে। মুষলধারার বর্ষণ কিছুটা কমে এলে ছেলেরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে শহরের দিক থেকে খাবার কিনে এনেছে, আর মেয়েরা খুব যত্ন করে সেগুলো রান্না করে সবাইকে পরিবেশন করেছে। এক এক দেশের এক একজন মিলেমিশেই যেন আস্ত একটা পরিবার ওরা। নিজেদের বউকে কিছুটা ফুরসত দিতে কখনো বা পার্সেলও নিয়ে এসেছে ছেলেরা। একসাথে মিলেমিশে গল্প, আড্ডা, খুনসুটির দুষ্টুমি। অতঃপর দিন শেষে যে যার মতো জোড়ায় জোড়ায় ফিরেছে নিজেদের জন্য বরাদ্দকৃত কটেজে, হয়তোবা ভালোবাসার মানুষের সাথে মধুরাত্রি যাপন করতে, নয়তো মনের মাঝে দমিয়ে রাখা একরাশ কাতরতার হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে। আর এইভাবেই পার হয়েছে ওদের দার্জিলিংয়ের ঘরবন্দি 2 দিন। আজ সারাদিন বৃষ্টি নেই, তবে আকাশ গুমোট হয়ে ধূসর রং ধারণ করে আছে। এই তো কিছুক্ষণ হলো দিনের সূক্ষ্ম নিয়ন আলোতে আধারের পর্দা টেনে দিয়ে সন্ধ্যা নেমেছে ধরণী জুড়ে। বাইরে মেঘ ডাকার গুড়গুড় আওয়াজ হচ্ছে, এক পশলা ঝুম বৃষ্টি এক্ষুনি নেমে এলো বলে। আর ভেতরে আঙুলের ভাঁজে শাড়ির কচি ধরে কোমরে গুজতে গুজতে ব্যস্ত লতানো মোহনীয় শরীরের অধিকারিণী সত্য যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী। টকটকে লাল শিফনের শাড়িটা কোনো মতে পরা হয়ে গেলে অরু ব্যস্ত হাতে আঁচল ঠিক করতে শুরু করে। প্রথমে সবসময়ের মতো আঁচলটা বাহু থেকে ছেড়ে দিল, আজ কী ভেবে যেন আঁচল গুটিয়ে রাখলো কাঁধের উপরিভাগে, যার দরুন একফালি নির্মেদ কোমরের রহস্য উন্মুক্ত হয়ে গেল। হাতের কাজ শেষ করে অরু ঘুরে দাঁড়ালো কটেজের দেয়ালে লাগোয়া অত্যাধুনিক গোলাকার আয়নাটার দিকে, যেখানে ভেসে উঠেছে এক লাস্যময়ী সুন্দরী রমণীর নিদারুণ প্রতিবিম্ব। আয়নার প্রতিবিম্বতে নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজেই লাজুক হাসল অরু। তারপর কাঠের স্টুল টেনে বসে পড়ল, মাথা ভর্তি রেশমের মতো চুলগুলো আঁচড়াতে। চুলে চিরুনি চালাতে চালাতেই অরু ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। আজ বৃষ্টি ছিল না বলেই 2 দিন বাদে সবাই মিলে বেরিয়েছিল ওরা। সাথে আবহাওয়ার মাঝে রাক গার্ডেন, রেইনবো ফলস, পাম ফরেস্ট সবখানে একটু করে ঢু মেরে আবারও শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে। যেহেতু শহরটা সায়রের, তাই আজকের ট্যুর গাইডও সায়র। ও সবাইকে এটা ওটা দেখাতে ব্যস্ত। ওদিকে সারাদিন অরু, নীলিমা, লেলিসারা একসাথেই ছিল। আগমনটা যেভাবেই হোক না কেন, হুট করে নিজেদের স্বপ্নের শহরে পা রেখে 2 বান্ধবী পুলকিত ওরা, যার ফলস্বরূপ উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই ওদের। 2 জন হাতে হাত ধরে হাঁটছে, তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে। এত উচ্ছ্বাস, এত উদ্দীপনার মাঝেও কৃতিকের চোখ মুখে ছিল বিষণ্ণতায় ঘেরা। চাহনিতে ছিল অমাবস্যার মতোই কালো মেঘের ঘনঘটা। সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুব হতাশ দেখাচ্ছিল ওকে। গতানুগতিক বেপরোয়া চলন বলনের মাঝেও ওর চোখের সেই অপারক দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে অরু। কৃতিক কখনো ফোন স্ক্রল করছে, তো কখনো সবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করেছে। এমনকি পরনের কালো রঙা হুডিটার চেইনটা যে বক্ষস্থল পর্যন্ত খুলে ভেতরের সাদা স্যান্ডো গেঞ্জিটা দৃশ্যমান, সেই খেয়াল অবধি নেই ওর। এত আনন্দের মাঝেও এই সব কিছু চোখ এড়ায়নি অরুর। কৃতিককে এভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অরু যতবারই
ওর শুকনো মুখশ্রী পানি প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে। ঠিক ততবারই কৃতিকের চাহনিতে বুক কেঁপে উঠেছে ওরু। টলটলে দিঘির জলের মতো চোখ দুটো দেখি ভীষণ কাতরতা আর অপারগতা তা কেবল উরুই টের পেয়েছে। কৃতিকের এমন ভগ্ন চাহনি দেখলে হৃদয় ভীষণ তোলপাড় হয় ওরুর। বারবার মনে হয় সবার সামনেই ছুটে গিয়ে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়তে, ওর ভাষা ভাষা চোখের পাতায় আবেশিত চুমু এঁকে দিয়ে দৃঢ় গলায় বলতে, এই তো আমি তোমার বুকে আছি, তাহলে কেন এত কাতরতা বলো? কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ কৃতিকের মতো ছন্ন ছাড়া বেপরোয়া ওরও নয়। যথেষ্ট লজ্জা আর সংকোচ রয়েছে ওর মধ্যে। তাই এবার নীলিমাকে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওরু দাঁড়ালো কৃতিকের পাশ ঘেঁষে। ওরু পাশে এসে দাঁড়াতে চোখ নামিয়ে এক ঝলক ওকে দেখে নিয়ে পুনরায় চোখ সরিয়ে নিকোটিনের ধোঁয়ায় কুণ্ডলিতে মন দেয় কৃতিক। কৃতিকের এহেন মুড অফ হওয়ার কারণটা যে ও নিজেই তা ভালো মতোই আঁচ করতে পারছে ওরু। তবু কিছুটা সংশয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে কৃতিককে শুধালো, কি হয়েছে, ঠিক আছেন আপনি? অরুর কথায় কৃতিক আবারও সে ব্যথাথুর চাহনি নিক্ষেপ করে নরম গলায় জবাব দিল, ঠিক আছে। তারপর আর কোনো কথা নয়। অর্ণবায় সারকে ডাকতে ডাকতে ওরুকে এক প্রকার এড়িয়েই ওখান থেকে চলে গিয়েছে কৃতিক। এরপর সারাটা দিন অতিবাহিত হলো, অথচ দুজনের একটা বাক্য কথা আদান প্রদান হয়নি। বেখেয়ালে দুজনের চোখাচোখি হয়ে গেলে কৃতিকের ব্যাকুল দুই চোখ অরুকে ব্যথা দিয়েছে বারবার। এত আনন্দের সবটাই কেমন ফিকে লেগেছে অরুর নিকট। অবশেষে সন্ধ্যা নামতেই হৃদয়ের মাঝে একরাশ ব্যথাতুর অনুভূতি নিয়ে কটেজে ফিরেছে ওরু। কটেজে ফিরে বেডরুমে প্রবেশ করে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ও। দ্রুত ব্যস্ত হয়ে পড়েছে কৃতিকের জন্য নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করার কাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটার ঘনত্ব কম, তাই গায়ে লাগছে না মোটে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই পাহাড়ের চূড়ায় হোমস্টের ফ্রন্ট ইয়ার্ডের কাঠের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে অর্ণব, সায়র আর কৃতিক। তিনজনের হাতেই একটা করে সিগারেটের শলাকা। ওদের নিঃশ্বাসের তালে তালে অন্ধকারের মাঝেই সেই শলাকাগুলো জ্বলছে আবারও নিভছে। নিখোশ আধারে পাহাড়ের ঢালি এক আত্ম চোখ বুলিয়ে নিয়ে অর্ণব দৃষ্টি নিক্ষেপণ করে সায়রের দিকে। সায়র তখনও নির্লিপ্ত, চোখে কালো মেঘাচ্ছন্ন আকাশ পানে চেয়ে আছে। সেই সময় অর্ণব হাত বাড়িয়ে ওর পিঠ চাপড়ে বলে ওঠে, নীলিমাকে উঠিয়ে নিয়ে এলি ভালো কথা, এবার কি করবি, কিছু ঠিক করেছিস? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ভিসা পাসপোর্টের প্রসেস চলছে, কাজ হলেই ওকে নিয়ে ফিরে যাব। আর তোর পুরান ঢাকার শ্বশুর? অর্ণবের কথায় সায়র কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে মৃদু হেসে বলল, আমার মনে হয় না নীলিমা যতটা ভয় দেখিয়েছে শ্বশুরাব্বা এতটাও ডেঞ্জারাস। কিছুদিন হয়তো রেগে মেগে বাসাতে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তারপর সব ঠিক হয়ে যাবে। শিল্প। অর্ণব ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো অলওয়েজ চিল, শ্বশুরের বন্দুকের সামনে দাঁড়িয়েও বলিস চিল আব্বাজান, এত চিল কই পাস? অর্ণবের কথায় সায়র মলিন হেসে কৃতিকের দিকে তাকিয়ে বলে, আমরা তো ফিরে যাচ্ছি, তুই কি করবে? সায়রের কথায় একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ থম মেরে থেকেও বলল, আপাতত চাচ্ছি না, কোম্পানির অনেক কিছু এখনো আয়ত্তে আসেনি, সব কিছু বুঝে উঠতে আরও বছরখানেক সময় লেগে যাবে, তারপর না হয় ফিরে আসবো। কৃতিকের কথার পাছে অর্ণব সব ভ্রুকুঞ্চিত করে বলে উঠল, কোম্পানি তো তুই হেড অফিসেও সামলাতে পারবি, এখানে থাকতে হবে কেন? কৃতিক বলল, ওরকে নিয়ে ভাবছে আমাদের সম্পর্কটা আরেকটু স্বাভাবিক হোক। আমি ওর অভ্যাসে পরিণত না হলে কোনো কিছুই সম্ভব নয়, নয়তো দেখা যাবে ইউএসএতে ফিরে মা আর আপার জন্য কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালেও সায়র বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে উঠল, কিন্তু ওরও তো সায়রের কথা জিহ্বা অব্দি এসেই থেমে গেল, কারণ এই মুহূর্তে নিজের বাহু দিয়ে ওর গালটা চেপে ধরে আছে কৃতিক। ওর হাতের পাথরটা ছাড়ানোর জন্য সায়র কাঁই কুই করছে খুব। অর্ণবেরও কাছেও সাহায্য চাইছে, অথচ অর্ণব মিনমিনিয়ে হাসছে আর স্মোকিং করছে। সায়রকে আরেকটু শক্ত করে চেপে ধরে কৃতিক দাঁত কটমটিয়ে বলল, কতবার বলেছে আমার বই না মুখে নেবে না, কথা কানে যায় না। সায়র খ্যাক খ্যাক করে কেসে ওঠে অস্পষ্ট আওয়াজে বলল, আরে ভাই আমি বিবাহিত এখন, ছাড়। বিবাহিত কেন, 3 বাচ্চার বাপ হলে তুই আমার বইয়ের নাম মুখে আনবি না, ব্যাস। কৃতিকের কথায় সায়র এবার বিরক্ত হয়ে বলল, এমন ভাব করছিস যেন আমার মুখে জীবাণু লেগে আছে। আমি তোর বউয়ের নাম মুখে নিলেই ফোসকা পড়বে। হ্যাঁ পড়বে, 100 বার পড়বে, কারণ তুই পুরোটাই একটা মহামারী। আজ থেকে তোর নাম রাখা হলো সায়র ভাইরাস, আর আমি একদমই চাই না আমার ওইটুকুনি বউটা তোর ভাইরাসে আক্রান্ত হোক। দূর হ শালা,
কথা শেষ করে সারকে ধাক্কা মেরে কাঁদার মধ্যে ফেলে দিল কৃতিক। তা দেখে অর্ণব না চাইতেও মুখ ফসকে হো হো করে হেসে দিল। কৃতিকও নতুন উদ্যমে সিগারেট ধরিয়ে মিটিমিটি করে হাসি সংবরণ করছে। যথাসাধ্য চেষ্টা করেও মুখের আদলে গম্ভীর ভাবটা ধরে রাখা যাচ্ছে না কিছুতেই। ওদের দুজনের এহেন কপটতা আর ষড়যন্ত্রকারীর ন্যায় আচরণ দেখে সায়র কাদা ছাড়িয়ে উঠতে নিয়ে আবারও পিছনে পড়ে গিয়ে ঠোঁট উল্টে বলল, শালা মির্জাফরের দল, তোদের কোনোদিন ভালো হবে না। বউয়ের হাতে সকাল সন্ধ্যা উত্তম মাধ্যম খাবি তোরা, এই আমি অভিশাপ দিলাম। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ জানান দিচ্ছে রাত তখন 12টা বেজে 1। বাইরে ঝিমঝিমি বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টের পুরো এরিয়াতে বিদ্যুৎ নেই, যার দরুন তিমিরে ঢাকা পড়েছে পাহাড়ি এই নির্জন বসতিটা। ওরও হাত বাড়িয়ে আলগোছে একটা চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন কিছুটা আলোকিত চারিপাশ, বজ্রপাতবিহীন শান্ত কোমল বাড়িধারা। তাও দমকা হাওয়ায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে কটেজের তকতকে মেঝে। তাই অরু এবার হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে হাট করে খুলে রাখা জানালাটা বন্ধ করে দিল। অরু যখন রিনরিনে চুড়ি বাজিয়ে দ্রুত হস্তে জানালা বন্ধ করছিল, ঠিক তখনই অন্য পাশ দিয়ে চুল থেকে বৃষ্টিকণা ঝেড়ে সরাতে সরাতে এক প্রকার ছুটেই রুমে প্রবেশ করে কৃতিক। রুমে এসে আবছা আলোয় অরুকে না দেখতে পেয়ে গলা ছেড়ে ডেকে উঠল ও। অরু, কৃতিকের আওয়াজ পেয়ে অরু তাড়াহুড়ো হাতে নিজের শাড়িটা ঠিকঠাক করে চুলগুলো আর একটু ভালো মতো পরিপাটি করে হাতে একটা রেড ভেলভেট কেক নিয়ে এগিয়ে এলো মেইন ডোরের দিকে। কৃতিক এখনও একই জায়গাতে ঠাঁই দাঁড়িয়ে আছে। অরু এগিয়ে গিয়ে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর সামনে কেকটা বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলল, হ্যাপি বার্থডে হাজবেন্ড, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। মোমবাতিটা নিভে যাবে, চটপট কিছু উইশ করে ফেলুন। আমার আর কিছু চাওয়ার নেই। কৃতিকের দুই চোখে তখন জল জল করছিল এক টুকরো মোমবাতির নিয়ন অগ্নিশিখা, অথচ কেকের দিকে ওর কোনো রকমই নজর নেই। মাদকতার অনলে ডুবে যাওয়া ঘোর লাগা দুটো চোখ আটকে আছে ওর কাজল কালো চোখে। কৃত্রিম উপায়ে রঙিন করা রোজি দুটো ফিনফিনে ঠোঁটের ভাঁজে, আর তারপর সে আকর্ষিত এক ফালি নির্মিত বাঁকানো কোমর, যা কৃতিকের সুস্থ সবল মস্তিষ্কটাকে অচল বানিয়ে দিতে সক্ষম। আর সেই ঘোরের মাঝে অস্ফুটে কথাটা বলে ওঠে কৃতিক। কৃতিকের কথার পাছে ওরু সভ্র কুঞ্চিত করে বলল, কিছু চাওয়ার নেই মানে? হে আবার কেমন কথা? অরুর কথায় জবাব দিল না কৃতিক। উল্টে অরুর আঁকা গোড়া ইশারা করে ওকে প্রশ্ন ছুড়ে হাসকি স্বরে বলল, ইজ ইট মাই বার্থডে প্রেজেন্ট বেব? অরু জবাব দিল না। তীব্র সংকোচে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। মৌনতা সম্মতির লক্ষণ সেটা ভেবেই বাঁকা হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের আগায়। ও আচমকা হাত থেকে কেকটা রেখে অরুকে ছোঁ মেরে নিয়ে চলে গেল কটেজের ছাদ খোলা বারান্দায়। সঙ্গে সঙ্গে আকাশ ফুটো হয়ে পতিত বৃষ্টিকণা এসে ভিজিয়ে দিল ওর সর্বাঙ্গ। সুন্দর শাড়ি, সাজগোজ, লম্বা চুল সব কিছু ধুয়ে মুছে স্নিগ্ধতায় ছেয়ে গেল ওর সমগ্র মুখমণ্ডল। হার্টবিট, ইউ লুক প্রিটি। ব্যাস এতটুকুই। আর কোনো কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করল না কৃতিক, বরং কোনোরূপ কথাবার্তা ছাড়াই দু হাতে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে ওর গলার মাঝে হুট করেই দাবিয়ে দিল নিজের মুখটা। প্রতিফলিত তীব্র আক্রোশের ন্যায় এক নাগারে কারো চুম্বনে দিশেহারা করে দিচ্ছে ওরুকে। কৃতিকের এমন আক্রোশ দেখে এক পর্যায়ে ওরুর মনে হচ্ছে ওকে কোনো রক্তচোষা চেপে ধরেছে। এক্ষুনি নিজের লাল চোখ আর সুচালো দাঁত বের করে শরীরের সবটুকু রক্ত এক নিঃশ্বাসে শুষে নিয়ে যাবে সে, আর ওরু পড়ে রইবে একটা নিথর রক্তহীন মানবী হয়ে। বিষয়টা ভাবতে ওর গায়ে কাঁটা দিল। রাতের আধারে বৃষ্টির মাঝে কৃতিকের এখান অতিরিক্ত উত্তেজনা দেখে কিছুটা ভীতু হয়ে পড়ল মেয়েটা। তাই ওকে নিজের থেকে সরানোর খুব করে চেষ্টা করে কম্পিত গলায় ওরু বলল, আরে অন্তত কেকটা তো কাটুন। কৃতিক ওরুকে এক ছটকায় পেছনে ঘুরিয়ে ওর পোশাকের লাগোয়া ফিতেটা মুখের সাহায্যে টেনে খুলতে খুলতে হিসিয়ে বলল, সব পরে খাবো, তার আগে। মাঝপথেই থেমে গেল কৃতিক। দু কদম পিছিয়ে গিয়ে সন্দিহান গলায় ওরুকে বলল, বেবি, এখনো তো তুই বলিস না যে তুই ফিট নেই, এখনো তোর। আবারও থেমে গেল কৃতিক। ভেতরে অস্থিরতাটা দমাতে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। ওঠুর পৃষ্ঠদেশ উন্মুক্ত, ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো নিঃসংকোচে ঠাঁই নিয়েছে সেথায়, অথচ আলো পিছলে যাওয়ার মতো মসৃণতা তার। এতক্ষণে তো ওরু ডুব দিয়েছিল অজানা ঘোর লাগা শিহরণে, আর এখন এত ঠান্ডার মাঝে চোখ মুখ গরমে জ্বলে যাচ্ছে ওর। তবু কৃতিককে আশ্বস্ত করতে সামান্য ঘাড় ঘুরিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ালো ওরু। কৃতিক ওর হ্যাঁ মানে বুঝতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এভাবে যন্ত্রণা না দিয়ে মুখে বল, জাস্ট ইউজ ইউর ওয়ার্ড।
কৃতিকের ধমকে অরু কেঁপে ওঠে, নরম গলায় রিনরিনিয়ে বলল। ঠিক আছে। অরুর কথাটা বলতে যতক্ষণ তার পরক্ষণেই ঝড়ের গতিতে ওকে পুনরায় কাছে টেনে নিল কৃতিক। দিন শেষে আরও একবার অরুকেই সহ্য করতে হলো এই বেপরোয়া খামখেয়ালি লোকটার উন্মাদনায় মত্ত মাত্রাতিরিক্ত ভালোবাসাময় এক দিশেহারা ঝড় তুফানের রাত।